হ্যালো ফ্রেন্ডস, যেমনটা তোমরা জানো 2024-এর ভারতরত্ন ঘোষণা করা হয়েছে। মোট 5 জনকে এবার ভারতরত্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই ভারতরত্নের যে 5 জন ব্যক্তি তারা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এল.কে. আডবাণী, কর্পূরী ঠাকুর, প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহ রাও অ্যান্ড বিজ্ঞানী ডাক্তার এম.এস. স্বামীনাথন, চৌধুরী চরণ সিং। এই 5 জন ব্যক্তিকে এবার ভারতরত্ন দেওয়া হয়েছে। এই 5 জন ব্যক্তির সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স এবার কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ বুঝতেই পারছো বেশ কয়েক বছর পরে আবার ভারতরত্ন দেওয়া হলো, সুতরাং এবারে এটি খুবই ইম্পর্টেন্ট। তো চলো এই ভিডিওতে আমরা এই 5 জন ব্যক্তি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে নিই, যেগুলো তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে, ঠিক আছে। তো প্রথম আমরা জানবো হচ্ছে এল.কে. আডবাণী সম্পর্কে, ঠিক আছে। তো দেখো, এল.কে. আডবাণী সম্পর্কে প্রথম পয়েন্ট যেটি আছে সেটা হচ্ছে লালকৃষ্ণ আদবানি। ফুল ফর্ম, এল.কে. আডবাণীর ফুল ফর্ম হচ্ছে লালকৃষ্ণ আদবানি। 1927 জন্মগ্রহণ করেন করাচিতে, পাকিস্তানের করাচিতে, ঠিক আছে। সুতরাং বর্তমানে এটি করাচিতে ছিল, তখন অখণ্ড ভারত যেহেতু তখন ভারতের সাথে যুক্ত ছিল যেহেতু, তো সেক্ষেত্রে এটি তখন ভারতেরই অংশ ছিল করাচি, ঠিক আছে। তারপরে চলে এসো যে 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময়ের জন্য তিনি জনতা পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তারপরে দেখো, অটল বিহারী, আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো লাল কালি দিয়ে মার্ক করেছি, ঠিক আছে। তো এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন এবং পরে উপপ্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা কত, 1999 থেকে 2004, এই সময় তিনি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ঠিক আছে। এবং পরে গিয়ে উপপ্রধানমন্ত্রী হয়ে থাকেন। এবং উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার যেটাকে বলা হয়, যেটা তিনি 7তম আর কি যে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, ঠিক আছে, আরএসএস যেটা আছে তার কিন্তু সদস্য ছিলেন। ওকে, নেক্সট চলে এসো যে আডবাণী সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভায় সবচেয়ে বেশি সময় ধরে বিরোধী দলের নেতা হওয়ার রেকর্ড গড়েছিলেন। সুতরাং এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট। এল.কে. আডবাণী সবচেয়ে বিরোধী দলের নেতা হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন এল.কে. আডবাণী, ওকে। এবং সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এল.কে. আডবাণী। তারপরের পয়েন্ট দেখো, 2009 সালের সাধারণ নির্বাচনে তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন, ঠিক আছে। তো এটাও ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। নেক্সট, আডবাণী ব্যাপক মহান এবং বুদ্ধিমত্তিক ক্ষমতা এবং দৃঢ় নীতি এবং একটি শক্তিশালী সমৃদ্ধ ভারত ধারণার জন্য অটল সমর্থনের মানুষ হিসেবে গণ্য করা হয়। তো এটা বুঝতেই পারছো, ঠিক আছে। চলে এসো নেক্সট, কর্পূরী ঠাকুরের বিষয়ে আমরা জানবো। কর্পূরী ঠাকুর কে ছিলেন? কর্পূরী ঠাকুর ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, দুবারের মুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তিনি বিহারের দুবারের মুখ্যমন্ত্রী ছিলেন। প্রয়াত কর্পূরী ঠাকুরের জন্ম শতবর্ষে তাকে ভারতরত্ন দেওয়ানো হলো, অর্থাৎ 2024 কিন্তু ওনার জন্ম শতবর্ষ, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং তাকে জননায়ক বলা হতো, জননায়ক মানে জনগণের নেতা, ঠিক আছে, জননায়ক নামে পরিচিত ছিলেন। তিনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিহারের, এবং নিজেও একটি প্রান্তিক জাতি থেকে উঠে আসার সত্ত্বেও সমাজের ন্যায় বিচারের নীতি পথ প্রদর্শক ছিলেন। ওকে, নেক্সট চলে এসো এই যে কর্পূরী ঠাকুর, তিনি তার প্রধান যে কাজগুলির মধ্যে প্রধান কাজ হচ্ছে, দেখো, যে তিনি যেহেতু প্রান্তিক জাতি থেকে উঠে এসেছিলেন, তাই তিনি এই প্রান্তিক জাতিগুলির, পিছিয়ে পড়া জাতিগুলির রিজার্ভেশনটা 12 থেকে 20% বাড়িয়ে নিয়ে এসেছিল, ঠিক আছে। কোটা সম্প্রসারণ করেছিলেন তিনি, ওকে, বর্ণভিত্তিক সংরক্ষণের বিপ্লব ঘটিয়েছিলেন। তো যারা পিছিয়ে পড়া জাতি ছিল তাদের কোটাটা 12% থেকে বাড়িয়ে 20% করেছিলেন তিনি তার সময়ে, ঠিক আছে। এবং 1977 সালে জানুয়ারি মাসে এই কর্পূরী ফর্মুলাতেই এমনকি কেন্দ্রীয় সরকারের যে ইডব্লিউএস সংরক্ষণে কয়েক দশক আগে প্রান্তিক গোষ্ঠীগুলোর জন্য নির্দিষ্ট 8% সংরক্ষণ ছিল। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বর্তমানে যেটি আছে না ইডব্লিউএস, এই ইডব্লিউএস এখন আমরা জানি 10% সংরক্ষণ আছে। এই ইডব্লিউএস হওয়ার অনেক আগে কিন্তু কর্পূরী ঠাকুর কর্পূরী ঠাকুর যেটা আছে, দেখো, 1977 সালে কিন্তু 1977 সালে তিনি 8% একটা সংরক্ষণ কোটা করেছিলেন। কাদের জন্য? পিছিয়ে পড়া জাতিগুলোর জন্য। এবং সেখান থেকে এখন বর্তমানে কেন্দ্রীয় সরকার 10%
ইডব্লিউএস কোটাটা চালু করেছে, তারপর থেকে এটা বন্ধ হয়ে গেছে, কারণ ইডব্লিউএস কোটাও সেম একই ভিত্তিতে তৈরি পিছিয়ে পড়া জাতিগুলির জন্য। ওকে, তারপর দেখো তারপরের পয়েন্ট হচ্ছে যে ঠাকুর 1924 থেকে 1988 অবধি যেহেতু নাপিত সম্প্রদায় ছিলেন, তিনি নাপিত সম্প্রদায় হওয়া সত্ত্বেও বিহারের সবচেয়ে লম্বা পিছিয়ে পড়া বর্ণ নেতা হিসেবে অভিহিত, মানে বিহারের সবচেয়ে পিছিয়ে পড়া জাতির কোনো নেতা হিসেবে পরিচিত হলো ঠাকুর, কর্পূরী ঠাকুর। এবং তিনি অন্যান্য প্রভাবশালী ওবিসি রাজনীতিবিদদের উত্থান এর পথও প্রশস্ত করেছিলেন, যারা শেষ পর্যন্ত তাকে অতিক্রম করেছিলেন। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু পিছিয়ে পড়া জাতিগুলির মধ্যে একটি নেতা হিসেবে তিনি এগিয়ে গিয়েছিলেন। এবং তার মেয়াদে তিনি ভূমি সংরক্ষণ যে এটা আছে বা সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নের লক্ষ্যে নীতি উনি দরিদ্রদের সমর্থনে উদ্যান বাস্তবায়িত করেছিলেন, এগুলো একটু পড়বে। ঠিক আছে, নেক্সট, কর্পূরী ঠাকুরের জীবনের কর্মজীবনের একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম হচ্ছে প্রজা সমাজতান্ত্রিক দল থেকে শুরু করে পরে জনতা পার্টিতেও তিনি যোগ দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে কোন কোন দলের সাথে যুক্ত ছিলেন? প্রজা সমাজতান্ত্রিক দল থেকে শুরু করে পরে জনতা পার্টি, অর্থাৎ বিজেপি পার্টিরই একটা মানে এই সহযোগী দল জনতা পার্টির সাথে যুক্ত ছিলেন। তারপরে দেখো পরবর্তীতে তিনি জনতা দলের সাথে যুক্ত হলেন। 1988 সালের ফেব্রুয়ারিতে মারা যান তিনি। ঠিক আছে, তাহলে তার মৃত্যু সালটা মনে রাখবেন 1988। ওকে, তারপর চলে এসো চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং কে ছিলেন? চৌধুরী চরণ সিং ছিলেন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, 1979-তে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। ঠিক আছে, এবং 1902 সালে উত্তরপ্রদেশের মিরাট জেলাতে নাগপুরে তার জন্মগ্রহণ করেন চৌধুরী চরণ সিং। ঠিক আছে, তার রাজনৈতিক যাত্রাটা আমরা দেখে নেব। রাজনৈতিক যাত্রার জন্য প্রধান হচ্ছে যে তিনি 1946 সালে সংসদীয় সচিব ছিলেন, কৃষি এবং বনমন্ত্রীর দায়িত্ব পালন করে 1962 থেকে 63 সালে, এবং ইউপির প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে 1970 সালে। ঠিক আছে, ইউপির মুখ্যমন্ত্রী কোন সময় ছিলেন? 1970 সালে। তারপর দেখো তিনি উত্তরপ্রদেশের ভূমি সংরক্ষণের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভূমি সংরক্ষণে তিনি কিন্তু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো 1939 সালে ঋণ মোচন বিল প্রণয়ন এবং চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঋণ মোচন বিল মনে রাখবে। তারপর দেখো 1960 সালে ল্যান্ড হোল্ডিং অ্যাক্টও তিনি পরিবর্তন করেছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে, তার সময় 1960 সালে মানে তার ভূমিকা ছিল আর কি। ওকে, তো চৌধুরী চরণ সিংয়ের লেখা কিছু বই আছে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের কাছে। জমিদারি বিলুপ্তি, জমিদারি বিলুপ্তি, তারপর সমবায়ের চাষে এক্স রেড, সমবায়ের চাষে এক্স রেড, তারপর কৃষক মালিকানা এবং শ্রমিকদের জমি বলে যে বইটা আছে, ভারতের দরিদ্র এবং সমাধান। ঠিক আছে, তারপর নিশ্চিত ন্যূনতম ধারণ ক্ষমতা ও বিভাজন প্রতিরোধ, এইগুলো হচ্ছে বইয়ের নাম। এই বইয়ের নামগুলো একটু মনে রাখবে, কার লেখা? চৌধুরী চরণ সিংয়ের লেখা বই, পরীক্ষায় আসতেই পারে। ওকে, নেক্সট, নরসিংহ রাও সম্পর্কে আমরা জানবো। নরসিংহ রাও কে ছিলেন? নরসিংহ রাও ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দেখো 28 জুন 1921 সালে করিমনগরে জন্মগ্রহণ করেন। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, হায়দ্রাবাদ, বোম্বে বিশ্ববিদ্যালয় এবং নাগপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। একেবারে পড়াশোনাটা এবং আর্লি লাইফটা সম্পর্কে বলে দিয়েছে কোথায় জন্মগ্রহণ করে। তাহলে ওনার অ্যাকচুয়াল জন্ম হচ্ছে করিমনগরে। ঠিক আছে, এবং হায়দ্রাবাদে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, নাগপুরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রাজনৈতিক যাত্রা হিসেবে তিনি যেহেতু বললাম যে এটা তিনি প্রধানমন্ত্রী ছিলেন 1991 থেকে 1996 সাল এই সময়টাতে। ঠিক আছে, এবং তার আগে 1980 থেকে 84-তে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিদেশমন্ত্রী, এবং 84 সালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাও পালন করেছিলেন। 84-85-তে প্রতিরক্ষা মন্ত্রীর ভূমিকাও পালন করেছিলেন। এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে বনমন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর ভূমিকা পালন করে 1985-তে। তো কত সালে কোন মন্ত্রী ছিলেন এগুলো কিন্তু পুরো রাখতে হবে। 91 থেকে 96-তে প্রধানমন্ত্রী। ঠিক আছে, তারপর 80 থেকে 84 পররাষ্ট্রমন্ত্রী মানে বিদেশমন্ত্রী, 84-তে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। ঠিক আছে, আর 91 সালে তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে একটি কাজ হচ্ছে 91 সালে ভারতের অর্থনৈতিক সংস্কার আনার জন্য তাকে সমস্ত কৃতিত্ব দেওয়া হয়, যা কুখ্যাত লাইসেন্স বাজার অবসান এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের পথ প্রশস্ত করেছিলেন। কারণ এই সময় এটা একটু ডিটেলসে জানার দরকার যে এই সময় তিনি
ভারতবর্ষে যখন অর্থনৈতিক একটা ক্রাইসিস চলছিল, সেই সময় লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন এবং এই যে কনসেপ্টগুলো তিনি তার ইকোনমিতে যোগ করেছিলেন। তার যে অর্থমন্ত্রী ছিলেন সেই সময় মনমোহন সিং। তো এই দুজন ব্যক্তি মিলেই ভারতবর্ষের ইকোনমিটা গ্লোবালাইজেশন, অর্থাৎ ভারতবর্ষের ইকোনমিটা যাতে বাইরের কোম্পানি ভারতবর্ষে এসে ইনভেস্ট করতে পারে, হ্যাঁ, বা আমরা রপ্তানি করতে পারে, ঠিক আছে, এই লাইসেন্সগুলো দিয়ে দিয়েছিল সেই সময়। এইগুলো আগে হতো না, ঠিক আছে, বাইরের কোম্পানি ভারতবর্ষের দেওয়া হতো না বা আমাদের দেশে এসে ব্যবসা করতে পারতো না। তো এই লাইসেন্সটা দেওয়া হয়েছিল সেই সময়। তো এটা নিয়ে পরে আমরা বলবো। তো সেই জন্যই কিন্তু ভারতের ওই অর্থনৈতিক ক্রাইসিসটা থেকে সেই সময় বেরিয়ে আসে। তাই কৃতিত্বটা সম্পূর্ণ কাকে দেওয়া হয়? পিভি নরসিংহ রাওকে, ঠিক আছে। তারপর দেখো তার যে বই লেখা আছে, ইম্পর্টেন্ট বইগুলো আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভেই পদগালু, ঠিক আছে, ভেই পদগালু, হিন্দি অনুবাদ হয় সহস্রফণ। তারপরে পান লখদ, ঠিক আছে, সেন্ট্রাল সাহিত্য একাডেমি দ্বারা পুরস্কৃত হয়, ঠিক আছে। মারাঠি উপন্যাস আবালা জীবিতম, ঠিক আছে, আবালা জীবিতম, যা মারাঠি উপন্যাসের তেলেগু অনুবাদ হয়। এগুলো বইগুলো একটু পড়ে রাখবে। কী বই? ভেই পদগালু, ঠিক আছে, কারণ এটা হিন্দি অনুবাদ হয়েছিল কিন্তু সহস্রফণ সফলভাবে প্রকাশ করে। তারপর হচ্ছে পান লখাত কোন ঘেটো, সেন্ট্রাল সাহিত্য দ্বারা প্রকাশিত হয় এটা, ওকে। সরি একটুখানি দাঁড়াও। দেখো তিনি আন্তর্জাতিক কূটনীতিতে তার পাণ্ডিত্য, পটভূমি সমৃদ্ধ রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে আসেন, ঠিক আছে, এগুলো তো পড়বেই। তবে দেখো এম এস স্বামীনাথন সম্পর্কে জানবো। তোমরা অনেকেই জানো এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়, তাই তো। তো তিনি সবুজ বিপ্লব ঘটান তো 1966 সাল, সেই সময়টাতে। তো চলো তার জন্ম কোথায় দেখে নিই। তাঞ্জাভুর, তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় 7 আগস্ট 1925 জন্মগ্রহণ করেন, 1925, ঠিক আছে, সবুজ বিপ্লবের জনক। তারপরে তিনি এক মিনিট, তারপর দেখো তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের মহাপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের প্রধান সচিব ছিলেন। তারপরে স্বামীনাথন 1988 সালে প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আন্তর্জাতিক ইউনিয়ন, ঠিক আছে, আন্তর্জাতিক ইউনিয়ন কিন্তু একটা সংস্থার যে সভাপতি পালন করেছিলেন কোন সময়? 1988 সালে, ঠিক আছে। তারপর দেখানো যে উল্লেখযোগ্য কাজগুলি আছে, ঠিক আছে, তিনি ধানের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে তার অগ্রগণী ভূমিকা আছে। ভারতের কৃষি উৎপাদনে বৃদ্ধিতে এবং স্বল্প সময়ে কৃষকদের জীবনযাত্রার উন্নতি করেছিলেন তিনি, ঠিক আছে। তারপর দেখো এম এস স্বামীনাথন 1949 সালে গম, আলু, চাল আর পাট, এই চারটে সবজির কথা মাথায় রাখবেন। 1949 সালে গম, আলু, চাল আর পাট এর জেনেটিক্স অধ্যয়ন শুরু করে গবেষণা শুরু করেন তিনি, ঠিক আছে। গমের উপরে কাজ করেন, আলুর উপরে কাজ করেন, চাল এবং পাটের উপরে কাজ করেন, ওকে। নেক্সট দেখে নাও যে তিনি 1960 সালে, মানে 60 থেকে 70-এর যে দশকটাতে, মেনলি 1966 সালে, হ্যাঁ, এই দশকে ভারতের যে খাদ্য সংকটের সময় ছিল এই সময়টাতে, ঠিক আছে, খাদ্য খুবই সংকট দেখা দিয়েছিল। তো এই সময় তিনি উচ্চ ফলনশীল গমের জাত উদ্ভাবন করেছিলেন, ঠিক আছে, নরমান বার্লগের সাথে কাজ করেছিলেন তিনি, যা সবুজ বিপ্লব ঘটিয়েছিল আর কি সেই সময়। তো ফলে উৎপাদন, প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় এবং খাদ্য সংকট মিটে যায়, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট। তারপর তিনি জাতিসংঘের পরিবেশের কর্মসূচি দ্বারা অর্থনৈতিক বাস্তুশাস্ত্রের জনক হিসেবে স্বীকৃত পান, মানে জাতিসংঘ দ্বারা কিন্তু স্বীকৃত পান তিনি, জাতিসংঘের দ্বারা স্বীকৃত পায়, অর্থনৈতিক বাস্তুতন্ত্রের জনক হিসেবে স্বীকৃত পান জাতিসংঘের দ্বারা, ওকে। এটা ইম্পর্টেন্ট। তাহলে অর্থনৈতিক বাস্তুশাস্ত্রের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথনকে। তারপর দেখো স্বামীনাথন রাসায়নিক জৈবিক প্রযুক্তি গ্রহণ এবং গম ও চালের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষিমন্ত্রী ছিলেন সেই সময়, যে শ্রী সুব্রমণিয়াম এবং জগজীবন রামের সাথেও কাজ করেছিলেন। তিনি অনেক পুরস্কারও পেয়েছিলেন, সেই পুরস্কারগুলো জানতে হবে। 1971 সালে তিনি রামান ম্যাগসেসে, এটা রামান হবে, রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 86-তে অ্যালবার্ট আইনস্টাইন বিশ্ববিজ্ঞান পুরস্কার পেয়েছিলেন। তারপরে পদ্মভূষণ পেয়েছিলেন 72-এ, পদ্মশ্রী 1967-তে এবং পদ্মবিভূষণ 1989 সালে পেয়েছিলেন।
এই ছিল এই 5 জন ব্যক্তি সম্পর্কে কিছু ফ্যাক্ট। এছাড়াও তোমরা এই বিষয়ের উপরে কিছু আরও ডিটেলসে পড়লে সেই পয়েন্টটা তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে। তো এবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভারতরত্ন, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওতে আমরা কভার করলাম। নেক্সট ভিডিওতে আমরা আবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার।